আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাব্রোড টু স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি টিউশন হোস্টেল ফ্রি এবং মান্থলি 10,000 টাকা থেকে 56,000 টাকা উপবৃত্তি সহ স্কলারশিপ চীনে পাবেন। আপনি যদি এখানে ডিপ্লোমা করতে আসেন, ব্যাচেলর করতে আসেন, মাস্টার্স পিএইচডি করতে আসেন, সকল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্যই কিন্তু টিউশন হোস্টেল ফ্রি এবং মাসে মাসে একটা সাডেন অ্যামাউন্ট উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে পড়ালেখা করার সুযোগ আছে। এই উপবৃত্তি সহ যে স্কলারশিপটা আছে, এটা আপনি কিভাবে পাবেন, কেমন প্রোফাইল হইলে আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই উপবৃত্তি সহ স্কলারশিপটা ধরে রাখার জন্য আপনাকে কেমন কন্ডিশন মেনটেন করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব। কারণ বেশিরভাগ শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমাকে একটা উপবৃত্তি সহ স্কলারশিপ ম্যানেজ করে দেন, বা উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে পড়তে গেলে আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কেমন প্রোফাইল তৈরি করতে হবে, এগুলো নিয়ে প্রতিনিয়ত আমাকে জিজ্ঞেস করেন। আপনাদের সেই জিজ্ঞাসা আগ্রহের জায়গা থেকে আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে চীনে উপবৃত্তি সহ স্কলারশিপ কেমন করে পাবেন এবং এটার কন্ডিশনটা কেমন থাকে, এইটা নিয়ে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। মূল ভিডিও শুরু করার আগে বলবো যে দেখেন, উপবৃত্তি সহ স্কলারশিপ যেমন একটা চায়নার কী বলো লোভনীয় একটা যেমন অফার, যে টিউশন হোস্টেল ফ্রি, প্রতি মাসে মাঠে একটা সার্টেন অ্যামাউন্ট উপবৃত্তি, এটা কিন্তু ডেফিনেটলি একটা চমৎকার স্কলারশিপ অফার। এখন এই যে একটা চমৎকার স্কলারশিপ অফার, এই অফারে যে মানে দেখলেই যে আপনাকে সে অফারে চলে আসতে হবে, আগে পিছে অনেক কিছু চিন্তা ভাবনা করবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আমি স্টার্টিংয়ে একটু বলি, সেটা হচ্ছে উপবৃত্তি সহ স্কলারশিপ কিন্তু সবার জন্য না। উপবৃত্তি সহ স্কলারশিপ কিন্তু সবার জন্য না। আমি ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি ডিসাইড করতে পারবেন যে উপবৃত্তি সহ স্কলারশিপটা কেন সবার জন্য না, আপনি জিনিসটা বুঝতে পারবেন। প্রথমত আমি একটু ভাগ ভাগ করে আলোচনা করব। উপবৃত্তি সহ স্কলারশিপের যে তিনটা ভাগ আছে, কারণ এক একটা সেক্টরে এক এক রকম এখানকার ইনফরমেশান, রুলস রেগুলেশান, স্টাইপেন্ডের অ্যামাউন্ট এক এক প্রোগ্রামে এক এক রকম। সো আমি একটা একটা প্রোগ্রাম ধরে ধরে আপনাদেরকে এক্সপ্লেন করব, যাতে করে প্রত্যেকটা প্রোগ্রামের ইনফরমেশানটা আলাদা আলাদাভাবে আপনার পান এবং ক্লিয়ারভাবে তথ্যটা পান। প্রথমে আমি ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে বলবো। যারা চীনে ডিপ্লোমা করতে আসেন, আপনারা অনেকে জানেন চীনে কিন্তু 3 বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম, এবং 3 বছরের ডিপ্লোমা শেষ করার পরে 2 বছরের ব্যাচেলর প্রোগ্রাম আছে। টোটাল 5 বছরের কিন্তু একটা কম্বাইন্ড কোর্স আছে চীনে, ডিপ্লোমা প্লাস ব্যাচেলর মিলে 3 বছর আর 2 বছর মিলে 5 বছরের একটা কোর্স আছে এখানে। এখন কেউ যদি চীনে ডিপ্লোমা করতে আসে, তাহলে সে টিউশনটা ফ্রি পাবে, হোস্টেলটা ফ্রি পাবে, এবং প্রতি মাসে মাসে 10 থেকে 12 হাজার টাকা উপবৃত্তি পাবে। এই যে 10 থেকে 12 হাজার টাকা একজন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে, একজন পলিটেকনিক শিক্ষার্থী বা ডিপ্লোমা প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীর তার প্রতি মাসে খাওয়া খরচ, পকেট খরচ 8 থেকে 10 হাজার টাকা লাগে। তার মানে সে যদি 10 থেকে 12 হাজার টাকা উপবৃত্তি পায়, বা এই স্কলারশিপটা সে যদি এখানে পায়, তাহলে ধরে নেওয়া যেতে পারে তার হয়তো বাড়ি থেকে টাকা পয়সা নিতে হবে না, বিকজ অফ যেই টাকা উপবৃত্তি পাচ্ছে সেইটা দিয়ে তার প্রতি মাসের খাওয়া খরচ, পকেট খরচটা খুব অনায়াসে সে কাভার করে ফেলতে পারবে। এখন একটা ব্যাপার হলো, দেখেন আপনার কোর্সটা ডিপ্লোমার কয় বছরের? প্রথমে ডিপ্লোমা কোর্সে 3 বছরের। এখন এই যে 3 বছরের ডিপ্লোমা কোর্স, আপনাকে যে তারা টিউশন হোস্টেল দুটোই ফ্রি, প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা উপবৃত্তি দিচ্ছে, এইটা আপনাকে একবারে তারা 3 বছরের জন্য দিবে না, প্রত্যেক বছর ভাগ ভাগ করে দেওয়া হয়। প্রথমে 1 বছরের জন্য দিবে, 1 বছরের জন্য প্রথমে আপনি পেলেন, পাওয়ার পরে আপনি চীনে চলে আসলেন, আসার পরে চীনে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে, এইগুলোতে প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউট যারা উপবৃত্তি সহ স্কলারশিপ দেয়, তাদের একটা কন্ডিশন আছে। ম্যাক্সিমাম পলিটেকনিক ইনস্টিটিউট কন্ডিশন হচ্ছে আপনাকে পাস করতে হবে, এবং ফার্স্ট ইয়ারে আপনি যে 2টা সেমিস্টার পড়ালেখা করবেন, সেখানে ন্যূনতম এইচএসকে 2 থেকে এইচএসকে 4 পর্যন্ত আপনাকে শেষ করতে হবে। যদি আপনি এই কন্ডিশন পূরণ করতে পারেন, তাহলে যেই স্কলারশিপটা নিয়ে আপনি প্রথম বছর পড়ালেখা করলেন, টিউশন হোস্টেল ফ্রি মান্থলি 10 থেকে 12 হাজার টাকা স্টাইপেন্ড, এই সেম স্কলারশিপটা আপনার যে কোর্সটা 3 বছরে, আপনি 3 বছরই পাবেন। মানে আপনার যে কোর্সের ডিউরেশন ডিপ্লোমা 3 বছর, আপনি কিন্তু 3 বছরেই এই টিউশন হোস্টেল ফি প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা উপবৃত্তি কিন্তু 3 বছরই পাবেন। এখন অনেকে মনে করেন যে আমাকে যে স্কলারশিপটা দেওয়া হবে, এটা মনে হয় শুধু 1 বছর দিবে, 1 বছর পরে আমার আর স্কলারশিপ মনে হয় দিবে না। এই ব্যাপারটা এরকম না, আপনার স্কলারশিপটা আপনার জন্য 3 বছরের জন্যই বরাদ্দ আছে। কিন্তু প্রত্যেক বছর এই যে কন্ডিশনটা আছে, আপনি যদি কন্ডিশন পূরণ করতে পারেন, তাহলে আপনাকে যে স্কলারশিপটা দেওয়া হয়েছে টিউশন হোস্টেল ফি প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা উপবৃত্তি, সেটা আপনি 3 বছরের আপনার ডিপ্লোমা কোর্স, আপনি 3 বছরই এটা পেয়ে যাবেন। তবে পলিটেকনিকে সচরাচর উপবৃত্তি সহ স্কলারশিপ পাওয়ার জন্য এখানে কিছু কন্ডিশন আছে। নাম্বার 1 হচ্ছে আপনার বয়স হইতে হবে 18 থেকে 25-এর মধ্যে।
17 বছর বয়স হলেও কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না, 25 বছরের ওপারে হয়ে গেলেও কিন্তু আপনি উপবৃত্তি সহ স্কলারশিপটা পাবেন না। তার মানে আপনার বয়স হইতে হবে 18 থেকে 25, এইরকম বয়সে যে শিক্ষার্থীগুলো আছে তারা শুধুমাত্র উপবৃত্তি সহ স্কলারশিপ পাবে। এবং এসএসসি বলেন, দাখিল বলেন, ভোকেশনাল বলেন, সবাই কিন্তু উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। ইভেন দো অনেক স্টুডেন্ট আছেন দেখবেন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি কমপ্লিট করছে, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করছে, কিন্তু কোনো কারণে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে, 2 পয়েন্ট সামথিং হয়ে গেছে, বা 3 পয়েন্ট জিপিএ বা 3 পয়েন্ট প্লাস একটা জিপিএ করেছেন উচ্চ মাধ্যমিকের। ওই স্টুডেন্টরাও কিন্তু চীনের ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে এবং টিউশন হোস্টেল ফি মান্থলি 10 থেকে 12,000 টাকা উপবৃত্তি সহ স্কলারশিপ পাবেন। ঠিক আছে, উপবৃত্তি সহ স্কলারশিপ পাওয়ার জন্য দুইটা কন্ডিশন বললাম। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আপনাকে ইন্টারভিউতে পাস করতে হবে। আপনি ধরেন একটা পলিটেকনিক ইনস্টিটিউটে উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য আবেদন করেছেন, ওই পলিটেকনিক থেকে আপনাকে একটা ইন্টারভিউ নিবে, আপনাকে সেই ইন্টারভিউতে পাস করতে হবে। যদি পাস করতে পারেন তবে ওই ইনস্টিটিউট আপনাকে ফাইনালি সিলেক্টেড করবে এবং তারা আপনাকে অ্যাডমিশন দিবে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে রেজাল্ট মেনটেন করতে হবে। দেখেন আপনি এখানে আপনার ধরেন এখানে তো এসএসসি দাখিল বা ভোকেশনাল স্টুডেন্টগুলো অ্যাজ ইউজুয়াল ডিপ্লোমা প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করে। এখন আপনার এসএসসি রেজাল্ট দেখবেন খুবই খারাপ, 2 পয়েন্ট সামথিং একটা রেজাল্ট বা এরকম একটা রেজাল্ট। এখন রেজাল্ট যদি কারো এক্সট্রিম লেভেলের খারাপ হয়, ওই স্টুডেন্টগুলো কিন্তু উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তারা দেখা যাচ্ছে অন্যান্য যে স্কলারশিপগুলো আছে চীনে ডিপ্লোমা করার জন্য, টিউশন হোস্টেল ফ্রি অথবা অনলি টিউশনটা ফ্রি, ওই ধরনের স্কলারশিপে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। মানে কারো রেজাল্ট যদি এক্সট্রিম লেভেলের খারাপ থাকে, ওই স্টুডেন্টগুলো কিন্তু উপবৃত্তি সহ স্কলারশিপে আবেদন করতে পারবে না। মোট কথা এসএসসি দাখিল ভোকেশনাল যারা 3.75-এর উপরে রেজাল্ট আছেন তারা উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিকে কোনো কারণে লো জিপিএ হয়ে গেছে, তারাও কিন্তু তাদের রেজাল্ট যদি 2.7, 3 পয়েন্ট জিপিএ, 3.5 অথবা 3.75 এরকম যদি জিপিএ হয় উচ্চ মাধ্যমিকের পাশ করা, তারাও কিন্তু এসএসসি পাশ করা স্টুডেন্টের সাথে আপনারাও কিন্তু ডিপ্লোমা করতে পারবেন এবং টিউশন হোস্টেল ফি মান্থলি 10 থেকে 12,000 টাকা, এই 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 ফ্যাসিলিটিসটি কিন্তু আপনিও পাবেন। এখন আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এক্সট্রিম লেভেলের খারাপ অবস্থায় বা খারাপ আছে, তাও কেন পাচ্ছেন? কারণ আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে ডিপ্লোমা করতে আসছেন, যার কারণে আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এক্সট্রিম লেভেলের খারাপ হলেও এখানে আপনাকে ডিপ্লোমা করার জন্য টিউশন হোস্টেল ফি মান্থলি 10 থেকে 12,000 টাকা উপবৃত্তি দিবে। ক্লিয়ার আশা করি বোঝাতে পারছি যে চীনে পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ পেতে গেলে আপনাকে কেমন যোগ্যতা লাগবে এবং কি রিকোয়ারমেন্ট লাগবে আশা করি বুঝাইতে পারছি। পরের ব্যাপার হচ্ছে যে একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট লাগবে, এটা আমি বলতে ভুলে গেছি যে আপনি যে চীনে অ্যাপ্লিকেশন করবেন ন্যূনতম একটা 3 মাসের একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট আপনাকে মেক শিওর করতে হবে অ্যাপ্লিকেশন ডকুমেন্টসের সাথে, তাহলে আপনার মোটামুটি ফুলফিল হয়ে গেল। চীনে ডিপ্লোমা প্রোগ্রামে উপবৃত্তি সহ স্কলারশিপ পাওয়ার জন্য কোনো ধরনের আইএলটিএস লাগবে না, কোনো ডোলিঙ্গো লাগবে না, কিচ্ছু দরকার নাই। শুধুমাত্র 3 মাসের একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট জমা দিলে যথেষ্ট। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি এবার যে ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থীদের উপবৃত্তি স্কলারশিপ পাওয়ার জন্য তাদের কী করতে হবে, কী রিকোয়ারমেন্ট লাগবে। আশা করি ক্লিয়ার। এখন আসেন ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে বলি। ব্যাচেলর প্রোগ্রামে উপবৃত্তি সহ স্কলারশিপে সচরাচর আবেদন করে পলিটেকনিক পাশ করা স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করা স্টুডেন্ট, তারা মূলত হচ্ছে উপবৃত্তি সহ স্কলারশিপে আবেদন করে। এখন ব্যাচেলর প্রোগ্রামের ভাইয়া উপবৃত্তি সহ স্কলারশিপ পাওয়া যেমন সহজ, এটা ধরে রাখাটা কঠিন। যেমন আপনি ডিপ্লোমা প্রোগ্রাম দেখলেন যে সেখানে শুধু পাশ করলেই কিন্তু ডিপ্লোমাতে উপবৃত্তি সহ স্কলারশিপ, তার যত দিনের কোর্স ততদিন পর্যন্ত সে ধরে রাখতে পারবে। কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে এসে কিন্তু ব্যাপারটা এরকম না, কারণ ব্যাচেলর প্রোগ্রামে যেই বিশ্ববিদ্যালয়গুলো উপবৃত্তি সহ স্কলারশিপ প্রোভাইড করে এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের শর্তগুলো তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে। ঠিক আছে, আমি কন্ডিশনের পার্টটা পরে আলোচনা করছি, প্রথমে রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি স্টেপ বাই স্টেপ। ব্যাচেলর প্রোগ্রামে আমি আগেও বলেছি এখানে উচ্চ মাধ্যমিক এবং পলিটেকনিকের ব্যাকগ্রাউন্ড, এই দুই ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কিন্তু মানে এখানে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করে। এখন ব্যাচেলর প্রোগ্রামের সবচেয়ে ভালো মানে ফার্স্ট ক্লাস স্কলারশিপ যেটা, সেটা হলো টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে বাংলাদেশি টাকায় 15,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়। এটা ডিরেক্টলি ইংলিশ মিডিয়ামে দেওয়া হয়, ডিরেক্টলি ইংলিশ মিডিয়ামে টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 15,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত উপবৃত্তি আছে। এখন আপনি মনে করলেন যে ভাই আমি এই উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে পড়তে চাই, আমার শুধু একটা ডিপ্লোমা রেজাল্ট আছে অথবা আমার শুধু একটা উচ্চ মাধ্যমিকের একটা ভালো জিপিএ আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে শুধু একটা জিপিএ দিয়ে কিন্তু আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ পাবেন না।
আপনি যদি টিউশন হোস্টেল ফ্রি প্রতি মাসে মাসে 15 থেকে 30,000 টাকা উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে চান, শুধুমাত্র একটা একাডেমিক রেজাল্টে আপনি পাবেন না। একাডেমিক রেজাল্টের পাশাপাশি বেশ কিছু রিকোয়ারমেন্ট আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার 1, একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনার আইএলটিএসে 6 অথবা ডুওলিঙ্গোতে 105 থেকে 115, মানে আইএলটিএসে 5.5 থেকে 6 এরকম একটা স্কোর লাগবে। আর যদি আপনি ডুওলিঙ্গো দেন তাহলে ডুওলিঙ্গোতে 105 থেকে 115 এরকম একটা স্কোর আপনাকে মেকশিওর করতে হবে। এখন বর্তমানে অনেক শিক্ষার্থী পিটিএ দিচ্ছে, পিটিই অনলাইন দিচ্ছে। তো পিটিই যদি আপনি দিয়ে থাকেন, পিটিইতে কিন্তু 54 মতো একটা স্কোর লাগবে। পিটিইতে যদি দিয়ে থাকেন সেখানে 54 যদি স্কোর আপনি মেকশিওর করতে পারেন, তাহলে এই 3টা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বললাম, আইএলস 5.5 ওর থেকে 6, ডুওলিঙ্গো যদি দেন তাহলে 105 থেকে 115, আর পিটিই যদি দেন তাহলে 54 থেকে 56। 3টা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে কোনো একটা আপনাকে নির্দিষ্ট পরিমাণ স্কোর আপনাকে অ্যাচিভ করতে হবে। এই নির্দিষ্ট পরিমাণ স্কোর যদি আপনার থাকে এবং সাথে একটা একাডেমিক রেজাল্ট, দুইটা মিলে যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তবেই কিন্তু আপনি এই উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। ধরেন আপনার একটা পলিটেকনিকের স্টুডেন্ট, আপনার শুধু একটা সিজিপিএ আছে, আপনি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, আপনার শুধু একটা জিপিএ আছে, এটা দিয়ে কিন্তু আপনি উপবৃত্তি সহ স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আপনার একাডেমিক রেজাল্টের পাশাপাশি হয় আইএলটিএস থাকা লাগবে, না হয় ডুওলিঙ্গো থাকা লাগবে, না হয় পিটিই থাকা লাগবে। স্কোর কত একটু আগে আমি আপনাকে কিন্তু বলে দিয়েছি অলরেডি। এখন এইটা দিয়ে তো আপনি আবেদন করলেন, আবেদনের যোগ্যতা অর্জন করলেন। এখন আসেন ইন্টারভিউ এবং এন্ট্রান্স এক্সাম নিয়ে। আপনি যখন এইটাতে আবেদন করবেন, ইউনিভার্সিটি আপনাকে প্রাইমারি অ্যাকসেপ্ট করে নেবে, কারণ আপনি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট মেনটেন করে ফেলেছেন। ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিয়ে দিবে, প্রি অ্যাডমিশন দিবে অথবা প্রি অ্যাকসেপ্টেড করে নেবে আপনাকে। নেওয়ার পরে আপনাকে ফাইনাল সিলেক্টের জন্য ইউনিভার্সিটি আপনাকে একটা এক্সাম নেবে। ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করেছেন, আপনাকে ফিজিক্স, হায়ার ম্যাথ, জেনারেল নলেজ এগুলো থেকে আপনার জন্য কিছু প্রশ্ন সেট করবে। সেই প্রশ্নেতে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই প্রশ্নগুলোর পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইনে। জুম মিটিং বা অনেক সময় ভোব মিটিং, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের এক্সামগুলো হয়ে থাকে। মানে ধরেন উদাহরণ হিসেবে যদি বলি, জুম মিটিংয়ে ধরেন আপনি জয়েন হয়েছেন, ওই জুম মিটিংয়ের যে ইনবক্স থাকে ওইখানে টিচার আপনাকে প্রশ্নের লিঙ্ক দিয়ে দিবে। আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি ক্যামেরার সামনে আছেন, টিচার আপনার ক্যামেরার সামনে আছে, আপনি লিঙ্কে ক্লিক করলেন, আপনার সামনে প্রশ্ন চলে আসলো, আপনি এক এক করে প্রশ্ন দেখবেন, এমসিকিউ টাইপের প্রশ্ন আর কি। একটা একটা করে টিপ দিন, একটা বড় প্রশ্ন দেখছেন, কোনটা রাইট কোনটা রং সিলেক্ট করছেন, করে করে সবার শেষে যখন চলে আসবেন আপনি ফাইনাল সাবমিশন দিলেন, অনলাইনেই ফাইনাল সাবমিশন দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। এই যে এন্ট্রান্স এক্সাম আপনি দিয়ে ফেললেন বা অনলাইন টেস্ট আপনি দিয়ে ফেললেন, এই অনলাইন টেস্টটা দেওয়ার পরে তারপরে আসেন ইন্টারভিউ নিয়ে। অনলাইন টেস্টের সাথে সাথে ইন্টারভিউ হইতে পারে অথবা 1 দিন বা 2 দিন পরে ইন্টারভিউ হইতে পারে। সো ইন্টারভিউ তো সেম, ভোব মিটিংও ইন্টারভিউ হইতে পারে, আপনার এখানে জুম মিটিংয়েও ইন্টারভিউ হইতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে। সেখানে আপনাকে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য 5 থেকে 6 মিনিট বরাদ্দ করা থাকে। আপনাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করবে। আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি কেন চীনে পড়ালেখা করতে আসছেন, কেন এই বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করলেন, কেন আপনি চীনে পাশ করার পরে কি করবেন। আপনি ধরেন একটা কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সিএসসি পছন্দ করেছেন, এই ডিপার্টমেন্টটা কেন পছন্দ করলেন। আপনি যে উচ্চ মাধ্যমিক বা পলিটেকনিক পড়েছেন সেখানে এই ডিপার্টমেন্ট রিলেটেড কোনো বিষয় আপনি পড়েছেন কি না, এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করবে। এবং ইন্টারভিউতে তারা বোঝার চেষ্টা করবে আপনার একাডেমিক অ্যাবিলিটি কতটুকু এবং আপনার ইংরেজির ফ্লুয়েন্সিটা কেমন। এই দুইটা জিনিস এরা মেনলি যাচাই করে, যে আপনার অ্যাবিলিটি কেমন, পাশাপাশি আপনার ইংরেজিতে আপনার ফ্লুয়েন্সি কেমন, এই দুইটা জিনিস তারা মেনটেন করে। ক্লিয়ার আশা করি বুঝাতে পারছি। এখন এই সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে তখন আপনার একদিকে একাডেমিক রেজাল্ট, একাডেমিক একটা প্রোফাইল আপনি জমা দিয়েছেন, সেখান থেকে একটা স্কোর যোগ হবে। আপনি এদিকে ইন্টারভিউ দিলেন, আপনি অনলাইন টেস্ট এক্সাম দিলেন, এই সব পারফরমেন্স এক জায়গায় যোগ করে ইউনিভার্সিটি ফাইনাল সিদ্ধান্ত নিবে যে আপনি চান্স পাবেন কি চান্স পাবেন না। অথবা একটা করে ইউনিভার্সিটিতে 2 থেকে 3 রকমের স্কলারশিপ থাকে। যেমন ধরেন আমি যদি এনপিইউর কথা বলি, নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামের কথা বলি, এখানে 3 ক্যাটাগরি স্কলারশিপ আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে স্টুডেন্ট যদি ন্যূনতম রিকোয়ারমেন্ট মেনটেন করতে পারে সবাই কিন্তু প্রি অ্যাকসেপ্টেড হয়ে যায়। প্রি অ্যাকসেপ্টেড হওয়ার পরে স্টুডেন্টরা যে এখানে যে ইন্টারভিউ দিচ্ছে, অনলাইন টেস্ট দিচ্ছে, এগুলোর পারফরমেন্স বিবেচনা করে একজন শিক্ষার্থী এখানে টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 25,000 টাকা উপবৃত্তি পাবে। আবার ধরেন কেউ ইন্টারভিউ খারাপ দিয়েছে বা এক্সাম খারাপ দিয়েছে, সে হয়তো দেখা যায় দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপ পেলো এনপিইউতে। দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপ কি,
টিউশনটা ফ্রি, আর প্রতি মাসে মাসে 25,000 টাকা উপবৃত্তি, হোস্টেল কিন্তু ফ্রি না। তৃতীয় শ্রেণী যদি স্কলারশিপ আপনি এখানে পান, 50% টিউশনটা ফ্রি, প্রতি মাসে মাসে আপনাকে 25,000 টাকা উপবৃত্তি দিবে। তৃতীয় শ্রেণী মানে কি 50% টিউশন ফ্রি মানে কি, আর বাকি 50% টিউশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে, হোস্টেল ভাড়াও পেমেন্ট করতে হবে, কিন্তু প্রতি মাসে মাসে আপনি 25,000 টাকা করে উপবৃত্তি পাবেন। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম উপবৃত্তি সহ যে স্কলারশিপ আপনাকে প্রোভাইড করবে, এই উপবৃত্তি সহ স্কলারশিপ প্রোভাইড করার জন্য নানান রকম সিলেকশন প্রসিডিউর আছে। আপনাকে ধাপে ধাপে এই সিলেকশন প্রসিডিউরগুলো পার করতে হবে, করে ইন্ড অফ দ্য ডে আপনি যদি আপনার অ্যাবিলিটি প্রুফ করতে পারেন, আপনিও কিন্তু উপবৃত্তি সহ স্কলারশিপটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি আপনাকে যে ব্যাচেলর প্রোগ্রামে উপবৃত্তি সহ স্কলারশিপ পাওয়ার জন্য কি লাগবে বা কেমন যোগ্যতা লাগবে। নাম্বার 1 হচ্ছে একটা ভালো একাডেমিক রেজাল্ট। যে ভালো একাডেমিক রেজাল্ট বলতে যদি আপনি উচ্চ মাধ্যমিকের হন তাহলে 4 পয়েন্টের উপরে রেজাল্ট লাগবে, যদি পলিটেকনিকের স্টুডেন্ট হন তাহলে সিজিপিএ 3 পয়েন্টের উপরে লাগবে। এইটা হচ্ছে একাডেমিক রেজাল্ট। পাশাপাশি যদি আপনি আইএলটিএস দেন তাহলে আইএলটিএসে 5.5 থেকে আইএলসে 6 এরকম একটা স্কোর লাগবে। যদি ডোলিঙ্গো দেন তাহলে ডোলিঙ্গোতে 105 থেকে 115 এরকম একটা স্কোর লাগবে। যদি আপনি পিটি দেন তাহলে 54 থেকে 56 এরকম একটা স্কোর লাগবে। এইটা হলো আবেদন করার যোগ্যতা। আবেদন করার পরে ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নিবে এবং অনলাইন টেস্ট নিবে, সেই জায়গাতেও আপনাকে পাস করতে হবে। করতে পারলে ফাইনালি আপনি উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য সিলেক্টেড হবেন। এখন এক এক বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তি এক এক রকম। কোনো ইউনিভার্সিটি প্রতি মাসে মাসে 25,000 টাকা দিবে, কোনোটা 15,000 টাকা দিবে, কোনোটা 20,000 টাকা দিবে। এক এক ইউনিভার্সিটির সিস্টেমটা এক এক রকম। সে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেটাতে অ্যামাউন্ট যতটুকু আপনাকে ওই অ্যামাউন্টই সেখানে পেতে হবে। যেমন ন্যানজিং টেক ইউনিভার্সিটি একবারে ইয়ারলি 4,000 আরএমবির মতো একটা স্টাইপেন্ড অ্যামাউন্ট দিয়ে দেয়, টিউশনটা ফ্রি দেয়, আর হচ্ছে 4,000 আরএমবি ইয়ারলি দেয়। মানে ন্যানজিং টেক ইউনিভার্সিটিতে যারা উপবৃত্তি সহ স্কলারশিপ পায় তারা ধরেন 20,000 আরএমবি স্কলারশিপ পায়। এখন তাদের টিউশন ফিটা তো 16,000 আরএমবি, তাহলে ওই যে 4,000 আরএমবি থাকছে ওই 4,000 আরএমবি শিক্ষার্থী স্টাইপেন্ড হিসাবে পেয়ে থাকে। এরকম এক এক বিশ্ববিদ্যালয়ের স্টাইপেন্ডের অ্যামাউন্টটা এক এক রকম হয়ে থাকে। সো আশা করি আমি আপনাকে ক্লিয়ার বোঝাতে পারছি যে আপনার এখানে কিভাবে আপনি স্টাইপেন্ড সহ স্কলারশিপ, এখন ধরেন আপনি তো স্টাইপেন্ড সহ স্কলারশিপ পেয়ে গেলেন কোনো কারণে, ধরেন আপনি আপনার একাডেমিক রেজাল্ট ভালো আছে, ডুওলিঙ্গোর একটা স্কোর মেকশিওর করলেন, আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ পেয়ে গেলেন। পাওয়ার চেয়ে বরঞ্চ ধরে রাখা কতটা কঠিন এটা আপনাকে সবার আগে মেকশিওর করতে হবে। ঠিক আছে, চীনে উপবৃত্তি সহ স্কলারশিপগুলো ধরে রাখা তুলনামূলক একটু কঠিন, শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামের জন্য। ডিপ্লোমা প্রোগ্রামে ধরে রাখা কঠিন না, মাস্টার্স পিএইচডিদের জন্য ধরে রাখা কঠিন না, শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সহ স্কলারশিপটা ধরে রাখা তুলনামূলক কঠিন। এখন উপবৃত্তি সহ স্কলারশিপটা কাদের জন্য? নাম্বার 1 হচ্ছে দেখেন উপবৃত্তি সহ স্কলারশিপ, আমি কন্ডিশনটা বলি এবং কাদের জন্য এটা নিয়ে আমি সেকেন্ড পার্টে আলোচনা করছি। প্রথমত দেখেন উপবৃত্তি সহ স্কলারশিপ যে ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত কন্ডিশন থাকে এরকম যে ধরেন আপনার ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে আপনাকে রুল নম্বর মানে 20-এর ভিতরে রুল নম্বর থাকতে হবে, কোনো ইউনিভার্সিটি 30-এর ভিতরে থাকতে হবে, কোনো ইউনিভার্সিটি 15 জনের ভিতরে থাকতে হবে, তাহলে উপবৃত্তি সহ স্কলারশিপ ধরে রাখতে পারবেন। আর যদি আপনি এই পজিশনটার মধ্যে থাকতে না পারেন তখন আপনার যে উপবৃত্তি সহ পেলেন, টিউশনটা ফ্রি পেলেন, হোস্টেলটা ফ্রি পেলেন, প্রতি মাসে মাসে 25,000 টাকা উপবৃত্তি পেলেন, এই যে স্কলারশিপটা পাইলেন এইটা কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে ডাউন হয়ে যাবে। হয়তো সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি অনলি টিউশনটা ফ্রি পেতে পারেন, ডিপেন্ড করে আপনার কেমন পারফরমেন্স করছেন আপনি সেটার উপরে। ঠিক আছে, ক্লিয়ার বোঝাতে পারছি আশা করি। আমি দুইটা বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন নিয়ে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন নিয়ে ধারণা দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে চায়নাতে উপবৃত্তি সহ যে বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেয় তাদের কন্ডিশনগুলো কেমন থাকে। প্রথমত আমি একটা নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির কথা বলছি। এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ধরে রাখার কন্ডিশনটা কঠিন। আমি আর একটা ইউনিভার্সিটি নিয়ে পরে বলতেছি যেটা উপবৃত্তি সহ স্কলারশিপ পেলেও সেটা ধরে রাখাটা সহজ। এখন এনপিইউ মানে যেটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, এইখানে স্কলারশিপ ধরে রাখার সত্য হলো প্রথম বছরে একজন শিক্ষার্থী চীনে আসার পরে প্রথম বছরে 2টা সেমিস্টার সে সম্পূর্ণ করতে পারে। এই 2 সেমিস্টারের একাডেমিক রেজাল্ট এক জায়গায় যোগ করার পরে ওই শিক্ষার্থী যদি টপ 10%-এর মধ্যে থাকতে পারে, ধরেন আপনার ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে, তার ভিতরে আপনার পজিশন যদি রুল নম্বর 1 থেকে 10-এর ভিতরে থাকে তাহলে আপনি টিউশন হোস্টেল ফ্রি প্রতি মাসে 25,000 টাকা উপবৃত্তি সেটা আপনি কন্টিনিউ ধরে রাখতে পারবেন সেকেন্ড ইয়ারের জন্য কন্টিনিউ ধরে রাখতে পারবেন ওইটা। বাট যদি আপনার পজিশন বা আপনার রুল নম্বর 11 থেকে 40-এর মধ্যে চলে যায় তখন আপনার উপবৃত্তিও বাতিল হয়ে যাবে, আপনার হোস্টেলের ভাড়াও বাতিল হয়ে যাবে, তখন অনলি টিউশনটা ফ্রি পাবেন।
আবার আপনার রোল নাম্বার যদি 41 থেকে 85 জনের ভিতরে চলে যায়, তাহলে আপনি 50% টিউশনটা অনলি ফ্রি পাবেন, বাকি 50% টিউশন ফি হোস্টেল ভাড়া আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার রোল নাম্বার যদি 86 থেকে 100 জনের ভিতরে চলে যায়, তাহলে আপনাকে সেরফ টাকা দিয়ে পড়তে হবে, এখানে কোনো স্কলারশিপ আপনাকে দিবে না। ক্লিয়ার বোঝাতে পারছি যে এখানে উপবৃত্তি সহ ধরে রাখার, স্কলারশিপ ধরে রাখার কন্ডিশনটা কতটা কঠিন এই বিশ্ববিদ্যালয়। এখন আমি আর একটা ইউনিভার্সিটির কথা বলি, ন্যানজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়টা শিক্ষার্থীদেরকে টিউশনটা ফ্রি দেয়, হোস্টেলটা ফ্রি দেয়, প্রতি মাসে মাসে 10,000 টাকা করে উপবৃত্তি দেয়, 9 থেকে 10,000 টাকা উপবৃত্তি প্রোভাইড করে। এইখানে আপনাকে যে স্কলারশিপটা দেওয়া হলো, টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, 9 থেকে 10,000 টাকা প্রতি মাসে যে উপবৃত্তি, এইটা ধরে রাখার কন্ডিশনটা হলো আপনাকে প্রতি সেমিস্টারে 75% মার্কস আপনাকে তুলতে হবে, প্রতি সেমিস্টারে 75% মার্কস তুলতে হবে। তাহলে 75% মার্কস মানে কত? চায়নার যে জিপিএ ক্যালকুলেশন সিস্টেম, এটা কিন্তু আউট অফ 5-এর ভিতরে জিপিএ ক্যালকুলেশনটা করে থাকে। তাহলে চায়না যে জিপিএ ক্যালকুলেশন সিস্টেম, এই জিপিএ ক্যালকুলেশন সিস্টেমে আউট অফ 5-এ আপনাকে 2.5 জিপিএ মেনটেন করতে হবে। 75% এভারেজ মার্ক মানে হচ্ছে আউট অফ 5-এ 2 পয়েন্ট জিপিএ, 80% এভারেজ মার্ক মানে আউট অফ 5-এ 3 পয়েন্ট জিপিএ, 85% এভারেজ মার্ক মানে আউট অফ 5-এ 3.5 জিপিএ। তার মানে ন্যানজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যে উপবৃত্তি সহ স্কলারশিপটা দেওয়া হয়, এইটা 4 বছর পর্যন্ত ধরে রাখার কন্ডিশনটা হলো আপনাকে আউট অফ 5-এ 2 পয়েন্ট জিপিএ মেকশিওর করতে হবে, মানে আপনাকে 75% মার্কস নিশ্চিত করতে হবে। তাহলে আপনি এখানে উপবৃত্তি সহ স্কলারশিপটা নিয়ে যে পড়তে আসছেন, এটা 4 বছর পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। আশা করি এবার দুইটা ইউনিভার্সিটি ক্লিয়ার বোঝাতে পারছি। এখন কথা হলো, এক এক বিশ্ববিদ্যালয়ে উপবৃত্তি সহ স্কলারশিপের কন্ডিশন কিন্তু এক এক রকম। এখন এখানে কাদের জন্য উপবৃত্তি সহ স্কলারশিপ? ধরেন আপনি তুখোড় মেধাবী স্টুডেন্ট, আপনি এখানে নির্দ্বিধায় চলে আসতে পারেন, উপবৃত্তি সহ স্কলারশিপ আপনি ধরে রাখতে পারবেন বিকজ অফ আপনি তুখোড় মেধাবী শিক্ষার্থী। আবার ধরেন আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে আসছেন, সামহাও কোনো কারণে আপনি উপবৃত্তিটা ধরে রাখতে পারেননি, কিন্তু উপবৃত্তি যদি ছুটেও যায়, স্কলারশিপ যদি একটু ডাউন হয়ে যায়, আপনার পরিবার থেকে আপনাকে কিছুটা অর্থনৈতিক সাপোর্ট দিয়ে আপনার পড়ালেখাটা কন্টিনিউ করার মতো অর্থনৈতিক সামর্থ্য আছে, উপবৃত্তি সহ স্কলারশিপটা তাদের জন্য। এখন ধরেন ভাই আপনার এমন একটা বাজেট আপনার যে কোনো মতে চীনে খালি চলে আসছেন, বাড়ি থেকে আর কোনো টাকা পয়সা দিতে পারবে না, আপনি চিন্তা করছেন যে আমি একটা উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে চীনে আসবো, টিউশন হোস্টেল ফ্রি, মাসে মাসে 25,000 টাকা উপবৃত্তি পাচ্ছি, তাহলে তো মনে হয় আমার বাড়ি থেকে টাকা নিতে হবে না। আর এখন কথা হচ্ছে যে ধরেন আপনার বাজেট সংকটে আছেন বা বাজেট নিয়ে সমস্যা আছেন, এরকম রিস্ক নিয়ে চীনে চলে আসেন, আল্লাহ না করে কোনো কারণে 1 বছর পরে যদি ভাই আপনি স্কলারশিপ, উপবৃত্তি সহ স্কলারশিপ যদি ধরে রাখতে না পারেন, তখন সেকেন্ড ইয়ারে গিয়ে তো আপনাকে ধরেন উপবৃত্তি বাতিল হয়ে গেল, আপনি অনলি টিউশনটা ফ্রি পাইলেন, তখন তো উপবৃত্তিও চলে গেল, হোস্টেলের ভাড়াটাও চলে গেল, তখন তো আপনাকে খাওয়া খরচ, পকেট খরচ যেমন প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা বাড়ি থেকে নিতে হবে, আবার বছর শেষে হোস্টেলের ভাড়াটাও কিন্তু বাড়ি থেকে নিতে হবে। ওই টাকাটা তখন তো আপনি বাড়ি থেকে নিতে পারবেন না, কারণ আপনার বাজেট নাই। তার মানে উপবৃত্তি সহ স্কলারশিপ কাদের জন্য? যারা তুখোড় মেধাবী, পরিশ্রম করে স্কলারশিপে ধরে রাখতে পারবে, তাদের জন্য উপবৃত্তি সহ স্কলারশিপ। এবং উপবৃত্তি সহ স্কলারশিপ তাদের জন্যই যাদের উপবৃত্তিটা কোনো কারণে সেকেন্ড ইয়ারে গিয়ে যদি ডাউন হয়ে যায়, তাহলে ওইটা ফ্যামিলি থেকে তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারবে, উপবৃত্তি সহ স্কলারশিপটা তাদের জন্য। এখন কথায় আসেন, সেটা হলো যে উপবৃত্তি সহ স্কলারশিপের সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি ধরেন সিএসসিতে পড়াশোনা করবেন, সিএসসিতে পড়াশোনা করতে চাইলে উপবৃত্তি সহ স্কলারশিপ যতগুলো ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আপনার কন্ডিশনগুলোকে অ্যানালাইসিস করবেন, কন্ডিশনগুলোকে অ্যানালাইসিস করে যেইটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেইটা সিলেক্ট করবেন, যেইটা আপনার কাছে কঠিন মনে হবে, এক্সট্রিম লেভেলের কঠিন, কারণ আমার চেয়ে কিন্তু আপনি আপনার অ্যাবিলিটিটা ভালো বোঝেন। সো আপনি আপনার অ্যাবিলিটিটুকু মেকশিওর করে, চিন্তা করে, আপনি যেই বিশ্ববিদ্যালয়ের কন্ডিশনটা আপনি মনে করবেন আমি যেমন স্টুডেন্ট, আমার ফ্যামিলি থেকে যেরকম অর্থনৈতিকভাবে আমাকে সাপোর্ট প্রোভাইড করে, সেইটাকে নিশ্চিত করে এই কন্ডিশনটা আমার জন্য ঠিক আছে, আপনি ওইটাই সিলেক্ট করবেন। কিন্তু আমার অনুরোধ থাকবে, রিস্ক নিয়ে কোনো ধরনের স্কলারশিপে আসবেন না, ঠিক আছে? এখন এইখানে আর একটা বড় অংশ শিক্ষার্থীর কনফিউশন থাকে যে ভাই শুনেছি অনেকে বলেছে যে চীনের স্কলারশিপটা নাকি শুধু 1 বছরের জন্য দেওয়া হয়, পরে আর কোনো স্কলারশিপ থাকে না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল।
চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটি যে স্কলারশিপটা প্রোভাইড করে, আপনার ব্যাচেলার কোর্স কত দিনে? 4 বছরের, আপনাকে 4 বছরের জন্য স্কলারশিপ দিবে। কিন্তু প্রত্যেকটা স্কলারশিপেরই নির্দিষ্ট একটা কন্ডিশন আছে, আপনাকে সেই কন্ডিশনটা মেনটেন করতে হবে। আপনি যদি কন্ডিশন মেনটেন করতে পারেন তাহলে আপনি স্কলারশিপটা 4 বছর পর্যন্ত ধরে রাখতে পারবেন। যেমন একটু আগে আমি আপনাকে দুটো বিশ্ববিদ্যালয়ের ডিটেলস দিয়েছি। আমি ধরেন ন্যানজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির কথাই বললাম, যে কোনো কারণে ধরেন আপনি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি কন্ডিশনটা পূরণ করতে পারেননি, তাহলে আপনার স্কলারশিপ ডাউন হয়ে গেল। আবার পরের বছর গিয়ে যদি আপনি আবার কন্ডিশন পূরণ করতে পারেন, তারপরে স্কলারশিপ আপনার উপরে উঠবে, মানে আরও বেশি স্কলারশিপ পাবেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি খারাপ করলে যেমন স্কলারশিপ ডাউন হয়ে যাবে, আবার আপনি ভালো করলেও কিন্তু স্কলারশিপটা উপরে ওঠার সুযোগ আছে। ঠিক আছে, মানে এটা প্রতি বছর অ্যাসেসমেন্ট করা হয়। ফার্স্ট ইয়ারের রেজাল্ট থেকে সেকেন্ড ইয়ারে অ্যাসেসমেন্ট হবে, সেকেন্ড ইয়ারের রেজাল্ট থেকে ফোর্থ ইয়ারে অ্যাসেসমেন্ট হবে, ফোর্থ ইয়ারের রেজাল্ট মানে থার্ড ইয়ারের রেজাল্ট থেকে ফোর্থ ইয়ারে অ্যাসেসমেন্ট হবে। এইভাবে এক বছরের রেজাল্ট থেকে আর এক বছরে কিন্তু আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে। ঠিক আছে, সো আপনি কোনো কারণে এক বছর হয়তো স্কলারশিপ উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে ধরেন পড়তে আসছেন চীনে, কোনো কারণে এক বছর স্কলারশিপ আপনি ধরে রাখতে পারলেন না, আপনি যদি হার্ডলি আবার স্টাডি করেন, পরের ইয়ারে যদি গিয়ে ভালো পড়াশোনা করেন, তার পরের বছর কিন্তু আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ আবার পেয়ে যেতে পারেন। কারণ এটা প্রতি বছর কিন্তু আপ ডাউন হবে, প্রতি বছর ভালো করলে আবার উপবৃত্তি পাবেন, খারাপ করলে ডাউন হবে, আবার ভালো করলে আবার উপবৃত্তি পাবেন, মানে প্রতি বছর এটা আপ ডাউন হবে। ফার্স্ট ইয়ারের রেজাল্ট থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার রেজাল্ট থেকে থার্ড ইয়ার, থার্ড ইয়ার রেজাল্ট থেকে ফোর্থ ইয়ার, এভাবে প্রতি বছরে অ্যাসেসমেন্ট করা হবে। তাহলে আশা করি বুঝাতে পারছি যে স্কলারশিপটা এক বছরের জন্য নাকি 4 বছরের জন্য। স্কলারশিপটা 4 বছরেরই জন্য, কিন্তু এটা অ্যাসেসমেন্ট করা হয় এক বছর করে, এটা ভাগ ভাগ করে দেওয়া হয়। কারণ ধরেন আপনাকে একবারে 4 বছরের জন্য দিয়ে দিল, আপনি এখানে এসে ভাই 3-4টা সাবজেক্টে ফেল করলেন, তাহলে আপনাকে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি কী দেখে 4 বছরে একবারে দিবে স্কলারশিপ? ঠিক আছে, তো স্কলারশিপটা 4 বছরের জন্যই, কিন্তু এটা প্রতি বছরের নির্দিষ্ট কন্ডিশন দেয়, ওই কন্ডিশন পূরণ করতে পারলে 4 বছর পর্যন্ত আপনি স্কলারশিপ পেয়ে যাবেন এখানে। আশা করি ব্যাচেলার প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে আমি ক্লিয়ার করতে পারছি উপবৃত্তি সহ স্কলারশিপে পড়তে আসতে গেলে কীরকম যোগ্যতা লাগবে, কাদের জন্য উপবৃত্তি সহ স্কলারশিপ, এবং এটা ধরে রাখার জন্য কীরকম কন্ডিশন এখানে আছে, সেই কন্ডিশনগুলো মেনটেন করতে হবে, ক্লিয়ার ধারণা দিতে পারছি। এখন আসেন মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে নিয়ে। চীনে মূলত যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী আছেন, আপনাদের স্কলারশিপের সুযোগ সুবিধা বলার আগে আমি কন্ডিশন নিয়ে একটু ক্লিয়ার করি। হয়তো ব্যাচেলার প্রোগ্রামের কন্ডিশন দেখার পরে কিন্তু আপনার ভিতরে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমার যদি মাস্টার্স পিএইচডিতে গিয়ে এরকম কন্ডিশন দিয়ে দেয় তাহলে তো আমার জন্য মুশকিল, আমি তো স্কলারশিপ ধরে রাখতে পারবো না, ধরে রাখতে না পারলে তো আমার বাড়ি থেকে টাকা নিতে হবে, আমি একটা গ্র্যাজুয়েট মানুষ, আমি তো বাড়ি থেকে টাকা নিতে পারবো না, আমি আমার নিজের চলি, নিজের ফ্যামিলিকেও একটু করে সাপোর্ট দিতে হয়, আবার যদি আমি বাড়ি থেকে টাকা চাই তাহলে তো বাড়ি থেকে দিতে পারবে না, একটা কিন্তু ভীতিকর পরিস্থিতি আপনার মধ্যে কাজ করছে। আমি মাস্টার্স পিএইচডিতে শিক্ষার্থীদেরকে বলবো ভীতিকর পরিস্থিতিতে পড়ার মতো কোনো কারণ নাই। কারণ চীনে আগেও বলেছি ডিপ্লোমা প্রোগ্রাম আর মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম, এই দুই প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে যে স্কলারশিপটা দেওয়া হয়, এখানকার যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কন্ডিশনটা অতীব সহজ। ডিপ্লোমা এবং মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য কন্ডিশনটা ধরে রাখাটা অতীব সহজ। আমি যদি আমাকে দিয়েই বলি, ধরেন আমি এখানে মাস্টার্সে পড়াশোনা করছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে, যেটা সিএসসি টাইপ বি স্কলারশিপে পড়াশোনা করছি। এখন আমার যে মাস্টার্সের কোর্স ডিউরেশন এখানে হচ্ছে 3 বছরের, চায়নাতে কিন্তু অনেকে জানেন মাস্টার্সের কোর্স ডিউরেশন কিন্তু 3 বছর। এখন আমি যে এখানে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপে পড়াশোনা করছি, আমার স্কলারশিপটা কিন্তু 3 বছরের, আমাকে এরা টিউশনটা ফ্রি দেয়, হোস্টেলটা ফ্রি দেয়, প্রতি মাসে মাসে আমাকে 56,000 টাকা করে তারা উপবৃত্তি প্রোভাইড করে প্রতি মাসে মাসে। আবার আমি বাইরে বাসা ভাড়া নিয়ে থাকি, আমি হোস্টেলে থাকি না, এটার জন্য আমাকে প্রতি মাসে মাসে আরও 15,000 টাকা করে এক্সট্রা দেয়। মানে আমি যে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকি এটার জন্য আরও এক্সট্রা করে আমাকে 15,000 টাকা করে তারা প্রোভাইড করে। আমি যে বাসা ভাড়া নিয়ে থাকি সেই বাসা ভাড়াটাও আমার স্কলারশিপ কভার করে, আমাকে বাড়ি ভাড়ার টাকা আমাকে দিতে হয় না, কারণ আমার তো হোস্টেলটা ফ্রি, আমি তো হোস্টেলে থাকি না, বাইরে থাকি, এই কারণে আমার বাসা ভাড়াও কিন্তু আমার স্কলারশিপ আমার কভার করে, কারণ আমি হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের স্টুডেন্ট। সো এই যে আমি স্কলারশিপে পড়ছি, আমার স্কলারশিপ ধরে রাখার কন্ডিশন হচ্ছে এখানে পাস ফেল কোনো ম্যাটার নয়, আমার স্কলারশিপ ধরে রাখার কন্ডিশন হচ্ছে আমাকে জাস্ট ইয়ারলি একটা করে রিসার্চ পেপার পাবলিশ করতে হবে, এইটাই শুধু আমার একটা স্কলারশিপ। এখন ভাই আমি এখানে গভর্নমেন্ট আমাকে প্রতি মাসে মাসে 56,000 টাকা দিচ্ছে, আমার এখানে প্রতি মাসে খাওয়া খরচ পকেট খরচ 10,000 টাকা, আমি যদি ইয়ারলি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে না পারি তাহলে এত ডিমান্ডেবল স্কলারশিপ আমি কেন এক্সপেক্ট করব? সো এটা অ্যাজ ইউজুয়াল একটা মানে ন্যূনতম কন্ডিশন এইটা। আর আমি তখন আছি পড়ালেখার জন্য, কারণ আমি যদি সেই পড়ালেখাতে এফোর্ট না দিই, একটা রিসার্চ পেপার অন্তত 1 বছর পাবলিশ করতে না পারি, তাহলে তো এখানে আমি যে স্কলারশিপ আছে এটা তো এনজয় করার কোনো মানে হয় না। সো
আমার কাছে এই স্কলারশিপের কন্ডিশন পানির মতো সহজ মনে হয়, কারণ আমি মাস্টার্স প্রোগ্রামে এখানে পড়ালেখা থিওরির চেয়ে ল্যাব বা অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোর বেশি। আমার সুপারভাইজারের সাথে আমি সবসময় ল্যাবে কাজ করি। আমার জন্য একটা বছরে একটা করে রিসার্চ পেপার পাবলিশ করা বা বের করা এটা কোনো কঠিন না। আমি আমার ফেসবুক পেজ বা গ্রুপগুলো আছে, এগুলোতে আমার সাথে যারা রেগুলার কানেক্টেড আছেন, আমার সাথে কানেক্টেড থাকলে আমার রিসার্চ পেপারের কাজগুলো নিয়ে আপনারা আমার ফেসবুক প্রোফাইলে কিছু আপডেট পাবেন, মাঝে মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি সেখানে। সো এইটা গেল কন্ডিশনের ব্যাপারগুলো নিয়ে। অ্যাজ ইউজুয়ালভাবে অন্যান্য যে স্কলারশিপগুলো দেওয়া হয় মাস্টার্স প্রোগ্রামের জন্য, যেমন বেল্ট অ্যান্ড রোড বলেন, প্রেসিডেন্ট স্কলারশিপ বলেন, ইউনিভার্সিটি স্কলারশিপ বলেন, এই ধরনের স্কলারশিপে যে ধরনের কন্ডিশন দেওয়া হয় এগুলো তো মোটামুটি একজন শিক্ষার্থী যদি নিয়মিত ক্লাস করে, নিয়মিত ল্যাব অ্যাটেন্ড করে, রিসার্চে যদি ভালো সে অ্যাক্টিভ থাকে, তাহলেই তার স্কলারশিপ সে এখানে যে তার যে কোর্স, এই কোর্সে সে যতদিনের কোর্স ততদিন পর্যন্ত সে স্কলারশিপ ধরে রাখতে পারবে। মূলত মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি কন্ডিশন নিয়ে তেমন পেন দেয় না, কারণ তারা জানে তারা এখানে রিসার্চ করতে আসে। তো রিসার্চের অ্যাক্টিভিটিসগুলো যদি একটা শিক্ষার্থী ঠিকঠাকভাবে পালন করে, ঠিকঠাকভাবে গুছিয়ে করে, তাহলেই তার জন্য যথেষ্ট, তাকে আর কিচ্ছু করতে হবে না। ক্লিয়ার আশা করি বুঝাতে পারছি। এখন আসেন মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা যে অ্যামাউন্টের স্টাইপেন্ডটা পায়, কীভাবে তারা এই স্টাইপেন্ডটা পাবে। অনেকে কিন্তু আমাকে ইদানিং জিজ্ঞেস করছেন যে ভাই আপনি তো গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করেছেন, আমরা কি করে এই গভর্নমেন্ট স্কলারশিপটা পাবো, টিউশন হোস্টেল ফি মান্থলি 56,000 টাকা করে স্টাইপেন্ড দিচ্ছে, এইটা আমরা কিভাবে পাবো। তো এইটা আপনাকে পাওয়ার জন্য আপনার প্রোফাইল ভাই তৈরি করতে হবে। আপনার জানেন একটা সিজিপি আছে, আপনি এসে বললেন ভাই আমি সিএসসি টাইপ স্কলারশিপ টাইপ বি স্কলারশিপ নিয়ে পড়বো, তাইলে তো হবে না। আমি সিএসসি টাইপ বি স্কলারশিপ পাচ্ছি, আমার একাডেমিক সিজিপিএ ছিল 85%, আমার এভারেজ মার্কস আছে, আমার আইএলটিএস স্কোর আছে 6.5, আমার পিটি স্কোর আছে 62, যেটা ইকুইভ্যালেন্ট টু আইএলটিএস 7.5 ধরা হয়। ঠিক আছে, আমার স্যাটেরও আমার একটা স্কোর আছে। সো এই যে প্রোফাইলটা আমার, আমি এই প্রোফাইলটা আমি যখন চীন থেকে ব্যাচেলর শেষ করেছি, করার পরে আমি প্রায় 2 বছর গ্যাপ দিয়েছিলাম। আমি 2 বছর গ্যাপ দিয়েছি, আমি মাস্টার্সে ভর্তি হইনি। 2 বছর গ্যাপ দিয়েছিলাম আমার একাডেমিক ডেভেলপমেন্টের জন্য, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য। কারণ আপনারা জানেন আমি কোভিডের সময় ব্যাচেলর শেষ করেছি চীন থেকে। বাট ওই টাইমে ব্যাচেলর শেষ করার পরে যখন দেখছি যে এখন যদি আমি মাস্টার্সে চীনে অ্যাডমিশন নেই, তাহলে আমাকে অনলাইনে ক্লাস করতে হবে, যেটা আমি কিচ্ছু শিখতে পারবো না। আমি কি করেছি, ওই সময়টুকুতে আমি আমার নিজের সেলফ ডেভেলপমেন্টে কাজ করেছি, আইএলস দিয়েছি, পিটি দিয়েছি, স্যাট দিছি, এই ধরনের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। করার পরে আমার যেহেতু একটা ভালো সিজিপিএ আছে, পাশাপাশি আমার যখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিগুলো ছিল, এই সবগুলো এক জায়গায় করে আমি যখন প্রফেসরের কাছে ইমেল করেছি সুপারভাইজার সিলেক্ট করার জন্য, প্রফেসরের জন্য অ্যাকসেপ্টেন্স লেটার ট্রাই করেছি, তখন প্রফেসর আমাকে খুব ইজিলি আমার প্রোফাইল দেখে আমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছে। এবং আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, একটাতে আমাকে সিএসসি স্কলারশিপ দেওয়া হয়েছে। এবং আমি আলহামদুলিল্লাহ গ্রেটফুল যে আমি আমার ইউনিভার্সিটিতে আমি একমাত্র মাস্টার্সের স্টুডেন্ট এখন সিএসসি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করি। বিকজ অফ আমার ইয়ারে, মানে আমি যখন অ্যাডমিশন পেয়েছি আমার সময় পুরো বিশ্ববিদ্যালয়ে অনলি একজন স্টুডেন্টকে শুধু সিএসসি স্কলারশিপ দেওয়া হয়েছিল, সেটা আমি পেয়েছি। বিকজ অফ আমি ওই লেভেলের নিজেকে তৈরি করছি, দ্যাটস ওয়াই আমি এই স্কলারশিপটা পাইছি। সো আমার কথা হচ্ছে যারা সিএসসি টাইপ বি স্কলারশিপে পড়ালেখা করতে চান মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে, শুধু একটা রেজাল্ট নিয়ে ভাই আপনি স্কলারশিপে ট্রাই করলে পাবেন না। আপনার একটা ভালো একাডেমিক রেজাল্ট লাগবে, ভালো একটা সিজিপিএ লাগবে, পাশাপাশি আপনার যদি আইএলস দেন তাহলে সেখানে আইএলসে 6, আর যদি ডুওলিঙ্গো দেন তাহলে সেখানে 125, আর যদি পিটি দেন তাহলে সেখানে 56 থেকে 62 বা 64 এরকম একটা স্কোর কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে। একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনাকে এইরকম একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি মেকশিওর করতে পারেন, তাহলে কিন্তু আপনিও এখানে এই যে সিএসসি টাইপ বি যে স্কলারশিপ, যেখানে আপনার টিউশন হোস্টেল ফ্রি মান্থলি স্টাইপেন্ড সহ স্কলারশিপ প্রোভাইড করছে, এইটা কিন্তু আপনিও পেয়ে যাবেন। ঠিক আছে, তবে কিছু স্টুডেন্ট আছে দেখা যায় ডিপার্টমেন্ট চেঞ্জ করে, যেমন টেক্সটাইলে ব্যাচেলর করছে, এমবিএ করতে যাচ্ছে, এরা কিন্তু সিএসসি টাইপ বি স্কলারশিপ পাবে না। কারণ ডিপার্টমেন্ট চেঞ্জ করলে সিএসসি টাইপ বি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা প্রায় 5%-এর কম হয়ে যায়, মানে চান্সেস রেশিওটা 5%-এর মতো চলে আসে। যার কারণে আমি বলবো যে যারা ডিপার্টমেন্ট চেঞ্জ করবেন এদের জন্য সিএসসি টাইপ বিতে অ্যাপ্লাই করবেন না, আপনারা অ্যানাদার যে স্কলারশিপগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে কিন্তু উপবৃত্তির কিন্তু অ্যামাউন্টটা এক এক স্কলারশিপে এক এক রকম। আমি যেমন সিএসসি টাইপ বি এর কথা বললাম, যে যারা হাই ক্লাস প্রোফাইল যাদের, তারা হচ্ছে সিএসসি টাইপ বি স্কলারশিপ পাবে, যেখানে টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 56,000 টাকা উপবৃত্তি পাবে, এটা তারা সিএসসি টাইপ বি এর মধ্যে। এখন যদি কোনো স্টুডেন্ট প্রেসিডেন্ট স্কলারশিপ বা বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ ট্রাই করে, প্রেসিডেন্ট আর বেল্ট অ্যান্ড রোড যে স্কলারশিপগুলো আছে এইগুলোতে সচরাচর আইএলস বা ডুওলিঙ্গো লাগে না, কিন্তু এই স্কলারশিপগুলোতে যে ফ্যাসিলিটিসটা দেওয়া হয়, টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 32 থেকে 35,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়। স্কলারশিপ সেম, জাস্ট উপবৃত্তির পরিমাণটা একটু কম আছে এখানে।
প্রেসিডেন্ট স্কলারশিপ আর বেল্ট অ্যান্ড রোড যে স্কলারশিপ, সেখানে উপবৃত্তির পরিমাণটা একটু কম থাকে। টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 30 থেকে 35,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়। এই যে স্কলারশিপটা, এইটার জন্য আইএলস বা ডোলিঙ্গো দরকার নাই। এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনার এমওআই সার্টিফিকেট লাগবে। এখন ধরেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, আপনার তো ভাই এমওআই নাই, তো তাদের জন্য কিন্তু, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য কিন্তু ডেফিনেটলি এই জায়গায় আইএলস লাগবে বা ডোলিঙ্গো লাগবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন। যারা বিবিএ করেছেন বা রিলেটেড ডিপার্টমেন্টে ব্যাচেলর করেছেন, তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের ভালো স্কলারশিপগুলোতে। এখন আপনি ধরেন ফিলোসফি পড়েছেন, আপনি সোশ্যাল সায়েন্স পড়েছেন, বা সোশ্যাল, যেটা কি আমি ভুলে গেছি এটার মানে ইংরেজিটা কি হবে, যে বাংলাদেশ সমাজকর্ম যে ডিপার্টমেন্টটা পড়ায়, আবার প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, এই ধরনের রাষ্ট্রবিজ্ঞান, এই ধরনের ডিপার্টমেন্ট থেকে যখন পড়ালেখা করে যদি আপনি এখন যদি এই ধরনের স্কলারশিপে ট্রাই করেন, ডেফিনেটলি ন্যাশনাল ইউনিভার্সিটির এই ধরনের ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে কিন্তু এরকম বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ, তারপরে আপনার এখানে প্রেসিডেন্ট স্কলারশিপ, এই ধরনের স্কলারশিপের জন্য কিন্তু তাদেরকে অ্যালাউ করে না। সো আপনি যার প্রোফাইল যেমন সে তেমন স্কলারশিপ পাবে এখানে। তো আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, এই ধরনের ব্যতিক্রমী ডিপার্টমেন্টে পড়েছেন, আপনাদের জন্য ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, যেখানে টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে 10,000 টাকা উপবৃত্তি দেয়, ওগুলোতে আপনাকে ট্রাই করতে হবে। ঠিক আছে, সো এইটা গেল। সো আমি বলবো যাদের ডিপার্টমেন্ট ম্যাচিং আছে, যাদের শুধু একটা এমওআই আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, যাদের একটা সার্টিফিকেট আছে, তারাই কিন্তু সরাসরি এই বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ আর প্রেসিডেন্ট স্কলারশিপ এটার জন্য ট্রাই করতে পারবেন। এবং সেখানে আপনারা টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 30 থেকে 35,000 টাকা উপবৃত্তি পাবেন। ঠিক আছে, এইটা পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে যে এই যে পেয়ে গেলেন, এই স্কলারশিপ ধরে রাখবেন কিভাবে? এই স্কলারশিপ ধরে রাখার কন্ডিশন হচ্ছে আপনাকে পাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত ল্যাব অ্যাটেন্ড করতে হবে, তাহলে অনায়াসে আপনি স্কলারশিপটা ধরে রাখতে পারবেন। ধরে রাখার কন্ডিশন তেমন কোনো কঠিন না। তবে হ্যাঁ, এই স্কলারশিপগুলো পাওয়ার জন্য দীর্ঘমেয়াদী স্টাডি গ্যাপ যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনার বয়স হইতে হবে 30 বছরের নিচে। আপনার বয়স যদি 30-এর নিচে হয়, তবে আপনি এই বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ আর প্রেসিডেন্ট স্কলারশিপ এইটার জন্য আপনি সিলেক্টেড হবেন। আপনার বয়স হইতে হবে 30-এর নিচে, 30 যদি প্লাস হয়ে যায় তখন এই স্কলারশিপ পাবে না, তখন আপনাকে অ্যানাদার স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার আশা করি বোঝাতে পারছি। মাস্টার্স প্রোগ্রামে এখন আসেন আর একটা স্কলারশিপ না, যেটা নিয়ে টিউশন হোস্টেল ফ্রি, প্রতি মাসে মাসে 20 থেকে 15 থেকে 20,000 টাকা উপবৃত্তি দেওয়া হয়, যেটা হচ্ছে মেয়র স্কলারশিপ অথবা প্রভিন্সিয়াল স্কলারশিপ। দুইটার আমি একসাথে বললাম এই কারণে যে স্টাইপেন্ডের অ্যামাউন্টটা সেম। এখন টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 15 থেকে 20,000 টাকা উপবৃত্তি দেওয়া হয়। এটা হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপ আর মেয়র স্কলারশিপের আন্ডারে। এই স্কলারশিপ পাওয়ার জন্য যাদের ধরেন বয়স 30 প্লাস হয়ে গেছে, মানে 35-এর নিচে, মাস্টার্সে কিন্তু 35 প্লাস হয়ে গেলে আপনার কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না, 35-এর নিচে হইতে হবে। আপনার বয়স যদি 35-এর নিচে হয় আর কোনো কারণে একটু স্টাডি গ্যাপ হয়ে গেছে, কোনো কারণে একটু বাংলাদেশে হয়তো জব করেছেন দীর্ঘদিন, তারাও কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। মেয়র স্কলারশিপ বা প্রভিন্সিয়াল স্কলারশিপে কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে ডিপার্টমেন্ট ম্যাচিং থাকতে হবে। আপনি ধরেন এক ডিপার্টমেন্টে ব্যাচেলর করেছেন, আর এক ডিপার্টমেন্টে এসে মাস্টার্স করতে চাচ্ছেন, এরকম ডিপার্টমেন্ট চেঞ্জ করাদের কিন্তু আবার নিবে না। রিলেটেড ডিপার্টমেন্ট হইতে হবে, রিলেটেড রিসার্চ ফিল্ড হইতে হবে, রিলেটেড মেজর হইতে হবে, তাহলেই শুধুমাত্র আপনারা মেয়র আর প্রভিন্সিয়াল স্কলারশিপ যেটা আছে সেইটা কিন্তু আপনারা, সেটার জন্য কিন্তু আপনারা সিলেক্টেড হবেন। ক্লিয়ার বুঝাতে পারছি? সো কথা হচ্ছে যে যাদের শুধু একটা এমওআই আছে, আইএলস ডোলিঙ্গো কিচ্ছু লাগবে না, যাদের একটা এমওআই আছে, এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ আছে, কোনো কারণে স্টাডি গ্যাপ বেশি হয়ে গেছে, কোনো কারণে একাডেমিক বয়স 30 প্লাস হয়ে গেছে, 35-এর নিচে 30-এর উপরে এরকম হয়ে গেছে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যেটা হচ্ছে যেখানে আপনাকে টিউশনটা ফ্রি দিবে, হোস্টেলটা ফ্রি দিবে, প্রতি মাসে মাসে 15 থেকে 20,000 টাকা উপবৃত্তি দিবে। ঠিক আছে, এবং এই স্কলারশিপ ধরে রাখার কন্ডিশনটাও ইজি। পাস করতে হবে, রেগুলার ল্যাব অ্যাটেন্ড করতে হবে, রেগুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে, এবং নিয়মিত রিসার্চে আপনাকে একটা ভালো অবস্থান দেখাতে হবে নিজেদের, যে আমি রিসার্চে সময় দিচ্ছি, আমার রিসার্চ পেপারের অগ্রগতি, এরকম মোট কথা আপনি যে রিসার্চে কাজ করছেন সেই অগ্রগতিটা প্রতি বছর ইউনিভার্সিটিকে ফিডব্যাক দিতে হবে। ইউনিভার্সিটি দেখে না স্টুডেন্ট রিয়েলি রিসার্চের কাজ করছে, অগ্রগতি ভালো, তাহলে আপনাকে এটা আপনার মাস্টার্সের কোর্স 3 বছরের, পিএইচডি হলো 4 বছরের, আপনার যতদিনের কোর্স এখানে আছে ততদিন পর্যন্ত আপনি স্কলারশিপ পাবেন। এখন আসেন সর্বশেষ যে উপবৃত্তি সহ স্কলারশিপ মাস্টার্স পিএইচডির জন্য, সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। সচরাচর ইউনিভার্সিটি ফান্ড থেকে যে স্কলারশিপটা দেওয়া হয় এটাই হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। ইউনিভার্সিটি স্কলারশিপে একটু রেজাল্ট খারাপ, একটু ডিপার্টমেন্ট চেঞ্জ, একটু খারাপ প্রোফাইলের স্টুডেন্ট, আইএলস ডোলিঙ্গো কিচ্ছু নাই,
এই সবাই কিন্তু ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। ইউনিভার্সিটি স্কলারশিপে সচরাচর টিউশনটা ফ্রি দেওয়া হয়, হোস্টেলটা ফ্রি দেওয়া হয়, আর প্রতি মাসে মাসে বাংলাদেশি টাকায় 10,000 টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। এই স্কলারশিপটা আপনি যদি পেয়ে যান, টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 10,000 টাকা উপবৃত্তি, এইটা যদি আপনি পান তাহলেও কিন্তু এখানে আপনাকে বাড়ি থেকে টাকা নিতে হবে না। কারণ কি, একজন শিক্ষার্থী হিসাবে চীনে আপনার প্রতি মাসের খাওয়া খরচ, পকেট খরচ মিলে সর্বোচ্চ খরচ হচ্ছে 10,000 টাকা। একজন শিক্ষার্থী হিসাবে 8 থেকে 10,000 টাকা যদি আপনি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চান, এখানে আপনার স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবেন 8 থেকে 10,000 টাকায়, খাওয়া খরচ, পকেট খরচ সব মিলে আপনি এটা কভার করতে পারবেন। এখন ধরেন আপনি 10,000 টাকা প্রতি মাসে উপবৃত্তি পাচ্ছেন, এই 10,000 টাকাও যদি আপনি পান, সেটা দিয়েও আপনি কিন্তু আপনার খাওয়া খরচ, পকেট খরচ কভার করতে পারবেন, বাড়ি থেকে আপনাকে কোনো টাকা পয়সা নিতে হবে না। ঠিক আছে? সো এই স্কলারশিপগুলো মাস্টার্স প্রোগ্রামে যেগুলো ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়, এই স্কলারশিপ ধরে রাখার কন্ডিশনটা তুলনামূলক একটু কঠিন থাকে। কঠিন বলতে হচ্ছে 80% আপনাকে মার্কস তুলতে হবে। মানে ধরেন আউট অফ 5 যে জিপিএ, চায়নার কিন্তু জিপিএ ক্যালকুলেশন আমি আগেও বলেছি আউট অফ 5-এর ভিতরে ধরা হয়। সো আউট অফ 5 যে জিপিএ ক্যালকুলেশন সিস্টেম, সে আউট অফ 5-এর ভিতরে যদি আপনি 3 পয়েন্ট জিপিএ রাখতে পারেন, মানে 80% মার্কস, মানে আউট অফ 5-এ 3 পয়েন্ট জিপিএ, সেই আউট অফ 5-এ যদি আপনি 3 পয়েন্ট জিপিএ মেক শিওর করতে পারেন, তাহলে আপনি এখানে যে স্কলারশিপটা পাচ্ছেন, আপনি মাস্টার্সে আসলে আপনি মাস্টার্স প্রোগ্রামে 3 বছর পর্যন্ত আপনি সেম স্কলারশিপ এনজয় করতে পারবেন। পিএইচডিতে আসলে আপনার কোর্স ডিউরেশন 4 বছর, 4 বছরই আপনি কোর্সটা, আপনি স্কলারশিপটা আপনি এনজয় করতে পারবেন। আপনি আশা করি এবার কন্ডিশনটাও বুঝতে পারছি। এখন মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের ভাই আজকে ডকুমেন্টস রেডি আছে, কালকে মন চাইলে অ্যাপ্লাই করে দিলাম, তা না। উপবৃত্তি সহ যে স্কলারশিপ, আমি কিন্তু অনেকগুলো স্কলারশিপ আপনাকে বলেছি যেগুলোতে উপবৃত্তি সহ স্কলারশিপ দেয়। সিএসসি টাইপ বি বলেছি, মেয়র বেল্ট অ্যান্ড রোড বলেছি, প্রেসিডেন্ট বলেছি, মেয়র বলেছি, প্রভিন্সিয়াল বলেছি, লাস্টে এসে ইউনিভার্সিটি স্কলারশিপ বলেছি। অনেকগুলো কিন্তু উপবৃত্তি সহ স্কলারশিপ নিয়ে আপনাকে তথ্য দিয়েছি। এই স্কলারশিপগুলো আপনি আজকে ডকুমেন্টস রেডি করলেন, কালকে শুধু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিলেন, তাহলে কিন্তু আপনাকে ভাই দিবে না। এগুলোর অ্যাপ্লিকেশনের একটা প্রসিডিউর আছে। প্রত্যেকটা উপবৃত্তি সহ স্কলারশিপ আবেদন করার সময় প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে। প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার ছাড়া আপনি উপবৃত্তি সহ স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারবেন না, বা আবেদন করলেও আপনি ফাইনাল সিলেক্টেড হবেন না। অ্যাকসেপ্টেন্স লেটার মাস্ট বি লাগবে, যার কারণে আপনি ডকুমেন্টস রেডি করবেন, প্রফেসর টু প্রফেসর ঘুরবেন, ঘোরার পরে তারপরে স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন, এটা আপনার জন্য বেটার। তবে যেহেতু প্রত্যেকটা স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে যেহেতু কম্পিটিশান আছে তুলনামূলক, তো ধরেন আমি কিছু কিছু স্কলারশিপে কিন্তু বলেছি আইএলটিএস ডুওলিঙ্গো লাগে না, যেমন বেল্ট অ্যান্ড রোডে লাগে না, প্রেসিডেন্টে লাগে না, ইউনিভার্সিটি স্কলারশিপে লাগে না, মেয়র স্কলারশিপে লাগে না, এগুলো বাধ্যতামূলক না এই স্কলারশিপে। কিন্তু যেহেতু ভাই প্রত্যেকটা স্কলারশিপে কম্পিটিশান তুলনামূলক একটু বেশি হবে 2025 ইনটেকে, কারণ সিট সংখ্যা বাংলাদেশি স্টুডেন্টের জন্য লিমিটেড, অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি, যার কারণে যেহেতু কম্পিটিশানটা একটু বেশি হবে, আমি সাজেস্ট করব ন্যূনতম একটা ডুওলিঙ্গো আপনারা সাথে অ্যাড করে দিন, তাহলে প্রোফাইলটা স্ট্রং হবে, আপনি উপবৃত্তি সহ স্কলারশিপ পাওয়ার জন্য নিজেকে একটু এক ধাপ এগিয়ে রাখতে পারবেন, বা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আমার প্রোফাইলে অ্যাটলিস্ট আমাকে তারা সিলেক্ট করবে। এই আশা ভরসা কিন্তু আপনি রাখতে পারেন, বিকজ অফ আপনার একটা ভালো প্রোফাইল থাকলে কনফিডেন্ট লেভেলটা বিল্ড আপ করবে। আর মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের কিন্তু ইন্টারভিউ মাস্ট বি দিতে হবে। আপনি প্রথমে অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন, তারপর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান, তারপরে প্রফেসর ইন্টারভিউ নেবে, তারপরে কিন্তু আপনার ফাইনাল সিলেক্টেড। স্টেপ বাই স্টেপ প্রসেস মেনটেন করতে হয়। মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের অ্যাপ্লিকেশানগুলো তুলনামূলক একটু জটিল, ধাপে 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 স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস মেনটেন করে অ্যাপ্লিকেশান করতে হয়। ঠিক আছে, আশা করি মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ভাই বোনদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি যে কিভাবে আপনি উপবৃত্তি সহ স্কলারশিপটা পাবেন, এবং এইটা আপনি ধরে রাখার কন্ডিশনটা ভাই কী, বা কীভাবে আপনি এই স্কলারশিপটা ধরে রাখবেন, একটা মোটামুটি প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে যদি মনে করেন যে ভাই আমার আরও বিস্তর জানার দরকার, আরও ডিটেলস আলাপ আলোচনা করার দরকার, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাকে আরও বিস্তারিত জানানোর জন্য, তথ্য দিয়ে উপকৃত করার জন্য। ঠিক আছে, পরের ব্যাপার হচ্ছে যারা চীনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আপনারা অনেকে জানেন উপবৃত্তি সহ স্কলারশিপের জন্য কিন্তু হয় আইএলটিএস লাগছে, নাহলে ডুওলিঙ্গো লাগছে, বেশিরভাগ স্কলারশিপগুলোতে কিন্তু লাগছে। যার কারণে আপনি যদি মনে করেন আপনার একটা ডুওলিঙ্গো কোর্সের প্রয়োজন, আপনি চাইলে আমাদের ফ্রি ডুওলিঙ্গো কোর্সে অ্যাক্সেস নিতে পারেন। আমাদের কিন্তু ফ্রি ডুওলিঙ্গো কোর্স আছে। আমরা বাংলাদেশি শিক্ষার্থীদেরকে এখানে একটা ভালো ইউনিভার্সিটি, ভালো একটা স্কলারশিপে চান্স পাওয়ার ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে ফ্রিতে ডুওলিঙ্গো কোর্স করাই। প্রত্যেক মাসে আমরা একটা করে ব্যাচ রান করি।
আমাদের ডুওলিঙ্গোর ইনস্ট্রাক্টর আছে, সে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতা করার সাথে ফ্রিতে এই ডুওলিঙ্গো কোর্সটা করাচ্ছে, যাতে বাংলাদেশি স্টুডেন্টরা একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারে, চীনের একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে একটা ভালো স্কলারশিপ নিয়ে যাতে তারা পড়াশোনা করতে পারে। এইটা নিশ্চিত করার জন্য আমরা এই ফ্রি কোর্সটা আপনাদের জন্য দিচ্ছি। সো আপনি যদি মনে করেন আপনি এখানে আসবেন, ফ্রি এই কোর্সটা নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমার সাথে যোগাযোগ করলে আমাদের ফ্রি যে ডুওলিঙ্গো কোর্স, এই কোর্সে যুক্ত হওয়ার কিছু রুলস রেগুলেশন আছে, আমি সেগুলো বলে দিব। আপনার পছন্দ যদি হয় আপনি আমাদের এই ফ্রি ডুওলিঙ্গো কোর্সে জয়েন করবেন, ক্লাস করবেন। এই ছিল আজকের ভিডিওতে। চীনে পড়ালেখা নিয়ে যদি আপনার কোনো ব্যাপারে জানার থাকে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। চীনে পড়ালেখা নিয়ে প্রত্যেকটা টপিকে আমি আপনাদের ভিডিও তৈরি করে দিচ্ছি, যেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আশা করি উপকার পাবেন এই চ্যানেল থেকে, এবং নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখতে থাকেন। আশা করি সেগুলো আপনার চীনে উচ্চশিক্ষা আসার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।